ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মাজহারিন খান। দর্শক, আজ আমরা আলোচনার বিষয় রেখেছি টেকসই বাংলাদেশ উন্নয়নে সবুজ অর্থনীতিতে পর্যটন খাত। এই বিষয়ে কথা বলার জন্য আমরা দুজন এই খাতের এক্সপার্ট দুজনকে আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন মাসুদ হোসাইন, ব্যবস্থাপনা পরিচালক, দি বেঙ্গল ট্যুরস লিমিটেড। আমরা আমাদের মাঝে পেয়েছি বিধানচন্দ্র পাল, ন্যাশনাল অপারেটর, FEE প্রোগ্রাম বাংলাদেশ, এবং তিনি প্রভা অরোরার ফাউন্ডার এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে আসার জন্য। যেহেতু আমরা দেখছি যে আসলে টেকসই বাংলাদেশ উন্নয়নে আসলে এখন সবুজ অর্থনীতিতে পর্যটন খাত একটা অনেক বড় ভূমিকা পালন করছে, এবং আপনি রিসেন্টলি একটা অনুষ্ঠান করলেন যেখানে আমরা সবুজ পর্যটন খাতকে তুলে ধরার জন্য আপনার সেক্টর দিয়ে আপনারা কাজ করছেন এবং সেটাকে শিক্ষা এবং ব্যবসা দুটাকেই আপনারা একত্রিত করার একটা চেষ্টা করছেন। একটু বলবেন কি আসলে আগামীতে এই সেক্টর কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ। আজকের যে বিষয়, সে বিষয়টি সত্যি খুব তাৎপর্যপূর্ণ বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আমি বলবো। কারণ সবুজ অর্থনীতির বিষয়টা যখনই আসে তখন কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্যর বিষয়টা চলে আসে, এবং একই সাথে পরিবেশের কোনো ধরনের ক্ষতি না করে আমরা কিভাবে নান্দনিকভাবে আমাদের নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার মধ্য দিয়ে একটা শিল্পের বিকাশ করতে পারি, সেই দিকটি সর্বোচ্চ গুরুত্ব পায়। তো সেইখানে দাঁড়িয়ে বাংলাদেশে আমরা কাজ শুরু করেছি প্রভা অরোরা, অনেকেই হয়তো নাম শুনে থাকবেন। এই প্রভা অরোরা কিন্তু বাংলাদেশে বৈশ্বিক যে সর্ববৃহৎ পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠান, যেটা ইউনেস্কো এবং ইউনেপ দ্বারা স্বীকৃত, সারা বিশ্বে কাজ করছে 40 বছরেরও বেশি সময় ধরে, ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্টাল এডুকেশন। এই সংস্থাটির সদর দপ্তর ডেনমার্কে। তাদের আমরা কিন্তু ন্যাশনাল অপারেটর হিসেবে কাজ করছি, একমাত্র ন্যাশনাল অপারেটর হিসেবে বাংলাদেশে। এবং তাদের অনেকগুলো প্রোগ্রাম আছে। এর মধ্যে কয়েকটি প্রোগ্রামই হলো পরিবেশ শিক্ষা প্রোগ্রাম, তার মধ্যে ইকো স্কুলস, ইকো ক্যাম্পাস, ইয়াং রিপোর্টার্স ফর দ্য এনভায়রনমেন্ট, লার্নিং অ্যাবাউট ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট, এই ধরনের বেশ কিছু কার্যক্রম আছে, লিফ প্রোগ্রাম। এবং একই সাথে আমাদের সম্প্রতি আপনি যেটির কথা বললেন, যেটি হলো ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরের জন্য গ্রিন কি প্রোগ্রাম। সেটির মুখ্য উদ্দেশ্যই হলো এই ট্যুরিজম এবং হসপিটালিটি সেক্টরে আমাদের কিন্তু সারা বিশ্বের যে এখন একটা পরিবর্তনের আবহাওয়া চলছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইউনেস্কো এবং গ্লোবালাইজেশন রিপোর্টের কথা যদি আমি উল্লেখ করি, সেখানে আমরা দেখতে পাই যে 30 থেকে 40 ভাগ বিভিন্ন দেশের যে নিজস্ব সংস্কৃতি, সেটি কিন্তু গত 2 দশকে হারিয়ে গেছে, বিলুপ্ত প্রায়। তো আমাদের কিন্তু এখন বলাই হচ্ছে যে নিজস্ব সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে। যদি আমরা আমাদের নিজেদের বিকাশ, সবুজ অর্থনীতির বিকাশ চাই, তাহলে নিজস্ব সংস্কৃতির বিকাশ সবার আগে জরুরি, অপরিহার্য। এটি কিন্তু আমার কথা না, জাতিসংঘের IPCC প্যানেলের 2022 সালের রিপোর্টও দেখি, সেখানে কিন্তু স্থানীয় জ্ঞান ও আদিবাসীদের জ্ঞান, সেটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। তো সেই সব জায়গা থেকেও কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এখন যে নিজস্ব সংস্কৃতির বিকাশ, নিজস্ব শিল্পের বিকাশ কিভাবে আমরা করতে পারি। সেখানে যদি আমরা এখন পর্যটন খাতে আসি, গ্রিন কির মাধ্যমে আমরা যেটা চাচ্ছি, একটা টেকসই পরিবেশ বান্ধব শিল্প হিসেবে যাতে পর্যটন খাতটা তৈরি হতে পারে, যাতে এর মধ্য দিয়ে সবুজ সার্কুলার ইকোনমি যেটা আমরা বলছি, সেটার বিকাশ নিশ্চিত হতে পারে। এবং এখানে আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে, আমার অভিজ্ঞতা হয়তো অনেকের থেকে অনেক স্বল্প, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু দেখেছি বাংলাদেশের পর্যটন, এখানে কিন্তু পর্যটনকে শিল্প বলা হয়। কিন্তু এই পর্যটন যখন আমরা শিল্প বলছি, শিল্পের বিষয়ে আসলেই কিন্তু তখন সেখানে নান্দনিকতা আসে, সংস্কৃতি আসে, ঐতিহ্য আসে, সৃজনশীলতা আসে। কিন্তু সেখানে পর্যটন বিষয়টা আছে যেখানে উৎপাদনও হয়তো খুব বেশি বাংলাদেশে সম্পর্কিত না, অন্যান্য অনেক দেশে হয়তো উৎপাদন সম্পর্কিত সরাসরি। কিন্তু এখানে আমাদের যতটা না উৎপাদন সম্পর্কিত, তার থেকে বেশি উপস্থাপন সম্পর্কিত। কিন্তু যখন আমরা উপস্থাপন করতে যাচ্ছি, সেটি যদি নান্দনিকভাবে হয়, সাংস্কৃতিক ঐতিহ্য মান বজায় রেখে হয়, তাহলেই সেটি সবুজ পরিবেশ বান্ধব হবে। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই প্রোগ্রামটি লঞ্চ করা, এবং সেই উদ্দেশ্য নিয়েই আমরা পরিবেশ শিক্ষার সাথে সংযোগ রেখেই এই ধরনের কার্যক্রমগুলো বাংলাদেশে প্রতিশ্রুতিশীলভাবে বাস্তবায়নের জন্য ভূমিকা পালন করে যাচ্ছি। সেক্ষেত্রে আপনারা যারা উদ্যোক্তা বা ব্যবসা পরিচালনা করছেন, আপনারা কি আসলে সেই যতটুকু আসলে ভূমিকা রাখার কথা, নিজেরাও কি সেভাবে টিকে থাকতে পারছেন, এবং আপনাদের আসলে অবস্থানটা কোথায়? না, আসলে ট্যুরিজম সেক্টরটা তো একটা সাংঘাতিক রকমের চ্যালেঞ্জের একটা সেক্টর। কারণ দেখেন, ওই দাদা যে কথাগুলো বলছিল যে
সব কিছু যদি ঠিকঠাকভাবে চলে তাহলে আপনি পর্যটন করতে পারবেন। এন্ড অফ দ্য ডে আপনি যখন মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি ফিট, দেন ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ট্যুরিজম, আদারওয়াইজ ইউ ক্যানট অ্যাফোর্ড। তো আমাদের দেশের প্রেক্ষাপটে যেটা হয়েছে যে ধরেন আমি তো ইনবাউন্ড ট্যুরিজমের সাথে জড়িত আজকে অনেক বছর, 35-36 বছর হয়ে গেছে। আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে বড় সমস্যাটা রয়ে গেছে আমাদের গভর্নমেন্ট সেক্টরে, যে আপনি আদৌ ট্যুরিজমকে চান কি না। মানে আমি যেটা একটু আগেই বলছিলাম যে সাস্টেনেবল ট্যুরিজম বা গ্রিন ট্যুরিজমের কথা যেটা আমরা বলছি, গ্রিন ট্যুরিজম তো ফর্ম অফ এ সাস্টেনেবল ট্যুরিজম, সাস্টেনেবল ট্যুরিজম হচ্ছে ফর্ম অফ ইকো ট্যুরিজম, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে যে আপনি যে দেশে ট্যুরিজমটাকে কোনো প্রায়োরিটি লিস্টে আপনি রাখেননি, ন্যাশনাল প্রায়োরিটি লিস্টের মধ্যে ট্যুরিজমটা কোথাও নাই, যদি মানে আনটিল অ্যান্ড আনলেস ইউ পুট ইন দ্য প্রায়োরিটি লিস্ট, হাউ ক্যান ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য ট্যুরিজম ইন হোল নেশন? ইউ ক্যানট। আজকে ট্যুরিজমের ন্যাশনাল কন্ট্রিবিউশন হচ্ছে লেস দ্যান 3%, আপনি জিডিপি কন্ট্রিবিউশন লেস দ্যান 8%। 18 কোটি মানুষের দেশ, আপনি দেখেন আশেপাশে যে দেশগুলো আছে তারা কোথায় চলে গেছে। আমি যদি আপনাকে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স দিই, 1995 সালে যদি আপনি যান, শ্রীলঙ্কাতে ট্যুরিস্টের সংখ্যা ছিল 2 থেকে 2.5 লক্ষ। সেই শ্রীলঙ্কাতে 2023-24 সালে ট্যুরিস্টের সংখ্যা হচ্ছে 22 লক্ষ। ভুটানের মতো দেশে 95 সালে ট্যুরিস্ট ছিল 4000-এর মতো, সেই ভুটানে আজকে 3.5 লক্ষ। নেপালে ছিল 40-45 হাজার, তাদের আজকে 12 লক্ষ। অন্য দেশের কথা বাদ দিলাম। বাংলাদেশে 95 সালে ট্যুরিস্ট ছিল 1,40,000, সেটা 2021 সালে বা 19 সালে এসে হয়েছে 3.5 লক্ষ। এখন পার্থক্যটা আপনি বুঝতে পারছেন যে আসলে ট্যুরিজমটাকে আমরা কতটুকু গুরুত্ব দিয়ে ভাবছি। টেকসই বাংলাদেশ গড়তে গেলে তো সেটি আমাদেরকে গুরুত্বের আওতায় নিয়ে আসতে হবে এবং সেটি আসলে প্রায়োরিটি সেক্টর হিসেবে আমাদেরকে সামনের দিকে তুলে ধরতে হবে। সেটি নিয়ে কি আপনারা চেষ্টা করছেন? অবশ্যই চেষ্টা করছি আমরা। প্রায়োরিটি লিস্টে যতক্ষণ পর্যন্ত আপনি ট্যুরিজমকে না নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে কোনো ধরনের উৎপাদনমুখী কোনো কিছু চিন্তা করতে পারবেন না। এখানে সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে যে গ্রিন ট্যুরিজমের সাথে যায়। দেখেন বাংলাদেশে ডোমেস্টিক ট্যুরিস্টের সংখ্যা এখন মোরালেস 1.5 কোটি, 15 থেকে 20 মিলিয়ন। এই 1.5 কোটি মানুষ গড়ে এক রাত্র 2 দিন ট্রাভেল করে। মিনারেল ওয়াটার ক্যারি করাটা ইটস ফ্যাশন। আপনি খালি চিন্তা করেন 1.5 কোটি মানুষ যখন ট্যুরে যাচ্ছে তখন 1.5 কোটি মিনারেল ওয়াটারের বোতল ক্যারি করছে। ওয়েস্ট ম্যানেজমেন্টের কথা আমরা একটু আগে বলছিলাম, আপনি ওয়াটার ম্যানেজমেন্টের কথা দেখেন। আমাদের বাংলাদেশে 2 ধরনের প্রোডাক্ট, একটা হচ্ছে নেচার বেজ, একটা কালচারাল বেজ। নেচার বেজ ট্যুরিজম প্রোডাক্টের সংখ্যা বেশি। আমরা আজকে এই শুধুমাত্র পলিসির কারণে, গাইডলাইনের কারণে নেচার বেজ যে কয়টা ট্যুরিজম প্রোডাক্ট আমাদের আছে সব ধ্বংস করে ফেলেছি। সেন্ট মার্টিন শেষ, সিলেটের যে কয়টা আছে আমি আলাদা করে বলবো না, সব শেষ। টাঙ্গুয়ার হাওর শেষ, সুন্দরবন শেষ হওয়ার পথে। তার মানে কি গ্রিন ট্যুরিজমটা কতখানি জরুরি আমাদের জন্য, এবং এটাকে তখনই আমি জরুরি করতে পারবেন যখন এটার জন্য গভর্নমেন্টের আলাদা করে একটা গাইডলাইন তৈরি হবে যে আমি ট্যুরিজম করব, কিভাবে করব। আমাকে তো সাস্টেনেবল হইতে হবে, তাই না? আমি যদি নেক্সট জেনারেশনের জন্য এটাকে রেখে যেতে না পারি তাহলে এই ট্যুরিজম করে তো লাভ নাই কোনো। আপনি এই সবুজ অর্থনীতিতে ট্যুরিজমের কন্ট্রিবিউশন করার বিশাল সুযোগ আছে, সেটা আমাদের আশেপাশের দেশগুলো কিন্তু প্রমাণ করলো। আমরা কেন পারছি না? কারণ আমাদের এটা নিয়ে ভাবার মতো সময় নাই, আমরা চিন্তাই করতে পারছি না। আপনি ইনবাউন্ড ট্যুরিজমটাকে আমরা সবসময় বলি ইটস এ ব্যাকবোন অফ দ্য ইন্ডাস্ট্রি। আপনি যদি ইনবাউন্ড ট্যুরিজমের মাধ্যমে ফরেন কারেন্সি আর্ন না করেন তাহলে তো আপনার এটার রিফ্লেকশনটা আপনি পাবেন না অর্থনীতিতে। কিন্তু ইনবাউন্ড ট্যুরিজম আপনি করতে পারছেন না। কেন করতে পারছেন না? যে গভর্নমেন্টের কন্ট্রিবিউশনটা এখানে নেই, গভর্নমেন্টের ইনিশিয়েটিভটা এখানে নেই। আপনি চাচ্ছেন না যে বিদেশিরা এখানে আসুক। যতক্ষণ পর্যন্ত আপনি না চাইবেন যে বিদেশিরা আসুক ততক্ষণ পর্যন্ত তো আপনি এখান থেকে কোনো ধরনের ফ্রুটস পাবেন না, এখান থেকে কোনো ধরনের রিটার্ন আপনি পাচ্ছেন না। সুতরাং ট্যুরিজমটাকে আপনি যতক্ষণ প্রায়োরিটি লিস্টে না নেবেন অতক্ষণ পর্যন্ত এই ইন্ডাস্ট্রিটা আপনাকে কন্ট্রিবিউট করতে পারছে না। কালচারকেও তো নার্চার করতে হবে এবং সেটাকেও তো ক্যারি করার জন্য সেই ধরনের ফ্যাসিলিটি দিতে হবে যেটা হচ্ছে গিয়ে ইকো ট্যুরিজমের আওতায় পড়ে। ফরেনাররা এসে যেটা চায় সেটি কি আমরা আসলে দিতে পারছি? আমি আপনাকে একটা ছোট্ট জিনিস বলি। পৃথিবীতে একটা ছোট্ট স্ট্যাটিস্টিক্স, 1995 সালে মোরালেস 25 মিলিয়ন ট্রাভেল করতো, ঠিক আছে, করেছে। 2017 সালে সেটার সংখ্যা হচ্ছে 2.3 বিলিয়ন। 2030 সালে এটা হবে 3.8 বিলিয়ন। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে
মানে সারা পৃথিবীতে যে মানুষ ট্রাভেল করে মোরালেস 50% ট্রাভেলার দে ওয়ান্ট টু হ্যাভ সাস্টেনেবল ট্যুরিজম, ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম। বাংলাদেশ ইজ এ ফুল অফ অ্যাডভেঞ্চার ট্যুরিজম কান্ট্রি, কিন্তু আমরা কি এটাকে কনসেন্ট্রেট করছি? আমরা কি কখনো চেষ্টা করেছি যে বাংলাদেশে যদি আমরা গ্রিন ট্যুরিজম ডেভেলপ করি তাহলে আমরা ইউরোপ থেকে, আমেরিকা থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট পেতে পারি? আপনি দেখেন ইউরোপে নো ট্যুরিস্ট একটা আপনার প্রসেশন কিন্তু শুরু হয়ে গেছে। তারা আপনার ওয়াটার পিস্তল দিয়ে ট্যুরিস্টদেরকে তাড়িয়ে দিচ্ছে বিভিন্ন দেশ থেকে। ইটালি, স্পেন, জার্মানি, জাপান বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টদেরকে তাড়িয়ে দিচ্ছে। তার মানে কি তারা আর এই ট্যুরিস্টদেরকে চাচ্ছে না, তাই না? তারা একটা যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছে তাদের অর্থনীতির জন্য, তাদের সামাজিক ব্যবস্থার জন্য। কিন্তু আমরা ট্যুরিস্ট পাচ্ছি না। এই জিনিসগুলো কি আমাদেরকে ধরা উচিত না যে ঠিক আছে এই পর্যটকগুলোকে আমরা আমাদের মতো ডেস্টিনেশনগুলোতে নিয়ে আসি? এর অনেকগুলো চ্যালেঞ্জও আছে গ্রিন ট্যুরিজমের, ডেফিনেটলি সেটা চ্যালেঞ্জগুলো আমাদের ওভারকাম করতে হবে। গ্রিন ট্যুরিজমের পজিটিভ দিকও আছে, আবার গ্রিন ট্যুরিজমের আপনার নেগেটিভ দিকও আছে, দুটো জিনিস রয়ে গেছে। জি হ্যাঁ, মানে ওনার কথা থেকেই সম্প্রতি যে প্রোগ্রামটি লঞ্চ করা হলো গ্রিন কি, এর মধ্য দিয়ে কিন্তু এই ধরনের একটা চর্চার সংস্কৃতি বিকাশের একটা ক্ষেত্র বা প্রথম আমাদের জন্য একটা সুযোগ তৈরি হলো বলতে হবে। এবং এখানে অবশ্যই সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতা আমরা প্রত্যাশা করব। এবং এইখানে একটা কিন্তু দৃষ্টিভঙ্গিগত ব্যাপার আছে। উনি বারবারই সরকারের কথা বলছিলেন, কিন্তু আমি যেভাবে জিনিসটাকে দেখি সেটা হলো পর্যটন কিন্তু একটি মন্ত্রণালয়ের বিষয় না, কিন্তু আমরা সবসময় একটা মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টাকে ওই দর্শনে দেখে আসছি যে সব সেক্টরগুলোর সাথে জড়িত রয়েছে। কিন্তু পর্যটনের সাথে কিন্তু সরাসরি সম্পর্কিত অনেকগুলো মন্ত্রণালয়, পরিবেশের সম্পর্ক আছে, শিক্ষার সম্পর্ক আছে, কৃষির সম্পর্ক আছে, বনের সম্পর্ক আছে, প্রাণীর সম্পর্ক আছে। অনেকগুলো মন্ত্রণালয়ের কিন্তু একটা সামন্বিক চিন্তাভাবনার ফসল, একটা সামন্বিক পরিকল্পনার ফসল হওয়া উচিত, রূপকল্প হওয়া উচিত বাংলাদেশের পর্যটন শিল্পটাকে আমরা কিভাবে দেখতে চাই। আমরা একটু বিরতিতে যাই, বিরতির পর আবারও ফিরছি আপনার কাছে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবারও আসছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠানে। আপনি বলছিলেন। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে আসলে দেখেন বাংলাদেশে উনি বলছিলেন কিছুক্ষণ আগে যে আমরা অনেক কিছু হারিয়ে ফেলেছি, এবং এটা কিন্তু সত্য। এটা একটু আমি অন্যভাবে পরিবেশগত দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এখন এই বাস্তুতন্ত্রগুলো আমরা হারিয়ে ফেলছি। এখানে উপকূলীয় বাস্তুতন্ত্র আছে, সামুদ্রিক বাস্তুতন্ত্র আছে, এখানে পাহাড়ি বাস্তুতন্ত্র আছে, বিভিন্ন ধরনের যে ডাইমেনশনাল একটা বিভিন্ন ধরনের বৈচিত্র্যময় যে একটা বাস্তুতন্ত্রের একটা ইকোসিস্টেম, সেই সিস্টেমটাকে কিন্তু আমরা নষ্ট করে ফেলেছি, প্রতিনিয়ত ধ্বংস করছি। মানুষের আচরণের কারণেই এটা হচ্ছে, এবং এটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। এবং তার মধ্যে অন্যতম যে কারণটা, তার মধ্যে কিন্তু ট্যুরিজম একটা, যে কারণে ট্যুরিজমে এই ধরনের প্রোগ্রামের বিকাশ এখন খুব জরুরি। সেটা হচ্ছে যে আমরা সাস্টেনেবিলিটির কনসেপ্টটা কী সেটা জানবো, এই সেক্টরে যারা আছে সেটা নিয়ে প্রশিক্ষিত হবে, তারা দক্ষ হয়ে উঠবে, আন্তর্জাতিকভাবে আমাদের সেই মানের একটা ব্র্যান্ড তৈরি হবে। আপনি চিন্তা করেন থাইল্যান্ডের মতো দেশে, পার্শ্ববর্তী দেশ আমরা জানি, ওখানে তাল গাছকে কেন্দ্র করে যে স্থানীয় কমিউনিটি ট্যুরিজমের কনসেপ্ট তৈরি হয়েছে, এবং তার মধ্য দিয়ে কিন্তু ওখানে পুরো এলাকা সাস্টেনেবিলিটি এনশিওর হয়েছে, যেটা লং টার্মে এখন ওই এলাকার প্রত্যেকটা মানুষের জীবন মানকে অনেক উন্নত করে তুলেছে। আমরা যে ভিশন 2041 এর কথা বলছি, সেখানে কি আমাদের এই ট্যুরিজম প্রায়োরিটি সেক্টর হিসেবে আছে? ওই প্রসঙ্গে আসছি, কিন্তু আমি যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশ আমি মনে করি ট্যুরিজমের একটা অন্যতম বিচরণ ক্ষেত্র। আপনি যদি এখানে কমিউনিটি ট্যুরিজমের কথা বলেন, আমি এশিয়ান ইকো ট্যুরিজম নেটওয়ার্কের আন্তর্জাতিক বোর্ড মেম্বার, আমি গ্রিন কি ন্যাশনাল অপারেটর হিসেবে কাজ করছি। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আমরা দেখছি বাংলাদেশে কিন্তু অসাধারণ সম্ভাবনা ট্যুরিজমের, এবং ট্যুরিজমকে কিন্তু বলাই হয় যে এটা কিন্তু বৃহত্তম একটা শিল্প। এই শিল্পটাকে যদি শিল্পের চোখে আমরা না দেখি, শিল্পের মতো করে যদি উপস্থাপন না করতে পারি, তাহলে কিন্তু এখানে আমরা সার্কুলার ইকোনমির কনসেপ্টই আনতে পারবো না। ফলে এইখানে এখন সবথেকে দরকার সামন্বিকভাবে একটা রূপকল্প তৈরি করা। আমি বলবো 2041 সালের যে রূপকল্প আমরা দেখতে যাচ্ছি, সেই রূপকল্পে সামন্বিকতার অনেক ঘাটতি আছে। সেই ঘাটতিটার একটা জায়গা হচ্ছে ইকোসিস্টেম রেস্টোরেশন। আপনি জানেন যে দুটো বিষয় আমি বলতে চাই এখানে। একটা হলো 2030 সালের মধ্যে অলরেডি আমরা জাতিসংঘের কাছে কমিটেড যে বাংলাদেশের 50% শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রিনিংয়ের আওতায় আনতে হবে। বাংলাদেশ অন্যতম প্রথম দিকের সিগনেটরি দেশ, যেখানে বাংলাদেশের 50% শিক্ষা প্রতিষ্ঠানকে গ্রিনিংয়ের আওতায় আনতে হবে। গ্রিনিংয়ের আওতায় আনা মানে কিন্তু শুধু গাছ লাগানো না, কারণ আমরা গাছ লাগাই কিন্তু যথাস্থানে লাগাই না, যত্ন নেই না, অবহেলায় ফেলে রাখি, সেটা হলে চলবে না।
গাছ লাগানোর ক্ষেত্রেও আমাদের অন্য রকমের সচেতনতা দরকার। কি গাছ লাগাচ্ছি, দেশীয় গাছ লাগাচ্ছি কিনা সেটাও জরুরি দরকার। একই সাথে বলবো ইকোসিস্টেম রেস্টোরেশনের ক্ষেত্রে ইউএনইপি 2025 সাল থেকে 2030 সাল পর্যন্ত 35 কোটি হেক্টর ভূমি এবং জলজ যে বাস্তুতন্ত্র সেটা পুনরুদ্ধারের জন্য কিন্তু একটা টার্গেট নিয়েছে, যেখানে আপনি জানেন যে 52 গিগাবাইট কার্বন ইমিশন, যেটা সারা বিশ্বব্যাপী কিন্তু প্রতি বছর এই ইকুইভ্যালেন্ট যে আমাদের এই পরিবেশের সাথে যুক্ত হচ্ছে, সেখানে $9 ট্রিলিয়ন পরিবেশগত সেবা পেতে পারি যদি আমরা এই 2030 সালের মধ্যে 35 কোটি হেক্টর ভূমি এবং জলজ যে বাস্তুতন্ত্র সেটাকে পুনরুদ্ধার করতে পারি। সেখানে 13 থেকে 26 গিগাবাইট গ্রিন হাউস গ্যাস কমানো যেতে পারে যদি এটা আমরা করে দেখাতে পারি। এবং অর্থনৈতিক যে বিনিয়োগ আমরা করব, বিনিয়োগের তুলনায় যদি আমরা এটা করি তার লাভ কিন্তু অনেক বেশি, যদি সেটা আমরা না করি তার ক্ষতি হবে 3 গুণ বেশি। এটা কিন্তু আমার তথ্য না, এটা জাতিসংঘের তথ্য। ফলে আমরা এখন বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের দিকে আমাদেরকে যেতে হবে। এখানে যত ধরনের বাস্তুতন্ত্র আছে আমাদের এই পর্যটনের সাথে সম্পর্কিত কিন্তু বাস্তুতন্ত্র, কারণ আমাদের এই ইকোসিস্টেমটা নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্রের যত্নের অভাবে। আমাদের এখন এই জন্য সচেতনতা দরকার, শিক্ষা সংযোগে পরিবেশ সচেতনতা দরকার, যে কারণে আমরা বাংলাদেশে ইকো স্কুলস, ইকো ক্যাম্পাস, ইয়াং রিপোর্টার্স ফর দ্য এনভায়রনমেন্টের মতো প্রোগ্রাম ইন্ট্রোডিউস করেছি। এক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতা আশা করছি যে এই প্রোগ্রামগুলো জাতীয়ভাবে বাস্তবায়ন হওয়া দরকার। এখানে এমবাসি থেকে শুরু করে ইউএন অর্গানাইজেশনের সহযোগিতার পৃষ্ঠপোষকতা আমরা বিশেষভাবে আশা করব, যাতে এই প্রোগ্রামগুলো সীমাবদ্ধ না থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারে, যার মধ্য দিয়ে আমাদের আচার আচরণে পরিবর্তন আসতে পারে, সংস্কৃতির যে আমাদের সমুন্নত রেখে আমাদের যে নান্দনিকতার উপস্থাপন পর্যটনের মধ্য দিয়ে আমরা যাতে করে এটার বিকাশে অবদান রাখতে পারি সেদিকে যেতে পারি। সেদিকে আসলে আমরা দেখি যে মানে গ্রিন বিজনেসের সাথে সাথে গ্রিন ফাইন্যান্সিং এর কিন্তু একটা বড় সংযোগ আছে। তো সেই জায়গায় যে কোনো ব্যবসা বা উদ্যোগ সফল হয় আসলে যখন সেখানে ফাইন্যান্সিংটা প্রপারলি হয়। তো সামনেই তো বাজেট, তো আমরা দেখছি যে আসলে এই গ্রিন ইকোনমির কন্ট্রিবিউশনকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে তো বাজেটে আসলে বরাদ্দটা থাকতে হবে, যে এই মানে সলিউশনগুলো উনি বলছিলেন যে এই জিনিসগুলো থাকতে হবে। তো অর্থই যদি না থাকে, বরাদ্দই যদি না থাকে, তাহলে আসলে ব্যবসায়ীরা কিভাবে সামনের দিকে উদ্যোগগুলোকে টেনে নিয়ে যাবে? আমি ইতিবাচক একজন মানুষ বলেই এত বছর পর্যন্ত ইন্ডাস্ট্রিতে আছি। ইন্ডাস্ট্রিটার অবস্থা তো আপনাকে বললামই শুরুতে। দাদা যেভাবে পরিবেশের কথা বলছিল, ডেফিনেটলি পরিবেশ ছাড়া তো আমরা থাকতে পারবো না। মানে আপনি পরিবেশকে সংরক্ষণ করতেই হবে, আলটিমেটলি আপনাকে এটা ছাড়া কোনো উপায় নেই। বাজেটের কথা যদি আপনি বলেন, দেখেন ট্যুরিজমের জন্য আলাদা করে বাজেট আমার যতটুকু মনে হয় গত 35-36 বছরে আমি কখনো দেখি নাই যে এইরকম পর্যটনের ডেভেলপমেন্টের জন্য এই বাজেটটা দেয়া হলো। আমাদের মন্ত্রণালয়টা হচ্ছে আপনার ওই বন তো না, কি বলে, বিমান, বেসরকারি বিমান এবং পর্যটন মন্ত্রণালয়। দেখেন এইখানে যে বাজেটটা দেয়া হয় এর মোরালেস 90% হচ্ছে বিমানের জন্য, 10% থাকে মনে হয় পর্যটনের জন্য। পর্যটনটা যে জায়গা আজকে এসছে গত 54-55 বছর পরে, আমরা বলি যে এটা আসলে আল্লাহ আনছে, এটা আসলে মানুষ আনে নাই, ঠিক আছে? এটা ন্যাচারাল গ্রোথ যেখানে যে জায়গায় এসছে। বিশেষ করে ইনবাউন্ড ট্যুরিজমের কথা তো বলছিলাম আমি। ইনবাউন্ড ট্যুরিজমটার যে আজকে যে দন্যতা, আপনি যে ফাইন্যান্সের কথা বলছেন, ঠিক আজ থেকে 10 বছর আগে আমার প্রতিষ্ঠানে 100 মানুষ কাজ করতো, আজকে আমার প্রতিষ্ঠানে 11 জন মানুষ কাজ করে। আজ থেকে 10 বছর আগে আমার প্রতিষ্ঠানে বছরে 8 থেকে 10 হাজার বিদেশি পর্যটক আসতো, আজকে 3 থেকে 350 বিদেশি পর্যটক আসে। আমি তো কাউকে দোষারোপ করতে পারবো না, কারণ আপনার দেশের ইমেজের যে একটা সংকট, আমরা যতই টেবিল টক করি না কেন, বাস্তবতাটা তো অন্য জায়গাতে। আপনি বাংলাদেশের প্রমোশনের কাজটা করতে পারছেন না, কেন করেন নেই? আমি তো আজ পর্যন্ত কোনোদিন বাংলাদেশ ট্যুরিজমের প্রমোশনের কাজ দেশের বাইরে আজ পর্যন্ত আমরা করতে পারিনি, আমার প্রোডাক্টগুলো নিয়ে যেতে পারিনি। দাদারা কালকে বলছিল যে বাংলাদেশে 1600-র উপরে ট্যুরিজম প্রোডাক্ট আছে, উইচ ইজ অ্যাবসোলিউটলি রং। ইটস এ রিসোর্স, ইটস নট এ প্রোডাক্ট। একটা দেশে 1600 ট্যুরিজম প্রোডাক্ট হয় না। তো এই যে কনসেপচুয়াল যে ইস্যুগুলো রয়ে গেছে না, আমাদের সবচেয়ে বড় সমস্যাটার কথায় দেখেন, আজ পর্যন্ত বাংলাদেশে ট্যুরিজমের কোনো গবেষণার কাজ হয়নি। আপনি কি বিশ্বাস করতে পারেন? এটা 54 বছর ইন্ডাস্ট্রির বয়স, আজ পর্যন্ত কোনোদিন কোনো গবেষণার কাজ হয়নি।
আমার বক্তব্য হচ্ছে যে ইন্ডাস্ট্রিটা, এই পর্যটনকে ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করা হয়েছে আজ থেকে 30 বছর আগে, আজকে না। কিন্তু 30 বছর আগে আপনি ইন্ডাস্ট্রি ডিক্লেয়ার করলেন, আজ থেকে 27 বছর আপনি আগে এটাকে আপনি থ্রাস্ট সেক্টর ডিক্লেয়ার করলেন, কিন্তু সে সুফল কোথায়? করোনাকালীন সময় ইন্ডাস্ট্রিতে যারা জড়িত ছিল তাদের জন্য আপনার কি ছিল? কিছুই ছিল না। আমরা যারা ইনবাউন্ড ট্যুরিজম করি, যারা বিদেশ থেকে ফরেন কারেন্সি আর্ন করি, আমরা তো লিস্টেড আপনার ফরেন কারেন্সি আর্নার না, আমাকে তো আপনি স্বীকৃতি দেননি। তার মানে এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইন্ডাস্ট্রি থেকে কিছু আশা করতে পারেন না। যারা উদ্যোক্তা তাদের ক্ষেত্রেও তো স্টার্টআপ ক্রেডিট ফ্যাসিলিটি বা হচ্ছে যে মানে নরমাল একটা লোনের জন্য করলেও তারা কিন্তু সেটা পায় না। এই জায়গাগুলো আসলে সীমাবদ্ধতা ওভারকাম কিভাবে করবে? সহজ ব্যাপার, আপনি তো প্রায়োরিটিতে ট্যুরিজম নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিই। আপনি বাংলাদেশ থেকে যারা গরু ছাগলের নাড়ি ভুড়ি এক্সপোর্ট করে তারা 15% পর্যন্ত ক্যাশ ইনসেন্টিভ পায়। তাদের ইন্ডাস্ট্রির ভলিউম হচ্ছে অ্যাবাউট 1800 to 1000 crore. What about the tourism, inbound tourism? It's much bigger than that. কিন্তু আপনি তো তাকে রিকগনাইজ করছেন না। তো আপনি রিকগনাইজ যদি না করেন, আমাদের এখানে বিদেশি পর্যটক যারা আসে তারা কিন্তু ঢাকা শহরের 5 স্টার হোটেলে থাকার জন্য আসে না। তারা কোথায় যায় জানেন? তারা সারাদিন ঘুরতে চলে যায় পার্বত্য অঞ্চলে, তারা সারাদিনের জন্য ঘুরতে চলে যায় শ্রীমঙ্গলে, তারা সারাদিনের জন্য ঘুরতে চলে যায় সুন্দরবনের পেরিফেরিতে। কেন যায়? ওই যে বললাম 50% টোটাল ট্যুরিস্ট যারা আছে তারা তো ইকো ট্যুরিজমটাকে পছন্দ করে, অ্যাডভেঞ্চার ট্যুরিজমটাকে পছন্দ করে। তারা তো ওই দালান কোঠার ট্যুরিজমটাকে চাচ্ছে না। আমাদের এখানে একটা সুযোগ ছিল, ওই ট্যুরিজমটাকে আমরা ডেভেলপ করতে পারতাম, ওই ট্যুরিজমটাকে আমরা প্রমোট করতে পারতাম। কিন্তু যেহেতু আমার মেইন স্ট্রিম ট্যুরিজমটা না থাকার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি ওই যে ট্যুরিজমটার গ্রোথ এখন পৃথিবীতে সবচেয়ে বেশি, মোর দ্যান 50%, সেই ট্যুরিস্টদেরকে আমরা অ্যাট্রাক্ট করতে পারছি না। আমরা সবশেষে একটু জানতে চাই যে সরকারের পদক্ষেপগুলো এখন এই মুহূর্তে কি হতে পারে? প্রথম কথা যে আমি যেটা আগেই বলছিলাম যে আসলে ইকোসিস্টেম রেস্টোরেশন নিয়ে আমাদের একটা দায়বদ্ধতা আছে বড়, এবং সেটা 2021 থেকে 2030 সাল পর্যন্ত জাতিসংঘ ইকোসিস্টেম রেস্টোরেশনের দশক ঘোষণা করেছে, যেখানে আমাদের সুনির্দিষ্ট কমিটমেন্ট আছে এই সেক্টরে কাজ করার এবং বলিষ্ঠভাবে এই সেক্টরে পরিকল্পিত ওয়েতে, আমি যেটা বলছিলাম, সকল সম্পর্কিত মন্ত্রণালয়গুলোকে সমন্বয় করে একটা পরিকল্পনার ভিত্তিতে এগিয়ে যাওয়ার। আর এখন আন্তর্জাতিক মানদণ্ডে যে সমস্ত প্রোগ্রাম আমরা এখানে লঞ্চ করেছি, এটা বাংলাদেশের জন্য নতুন একটা সম্ভাবনা। এই সমস্ত প্রোগ্রামগুলোর বিকাশে সরকারি সহযোগিতা, পৃষ্ঠপোষকতা, পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানেরও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে এগুলো সুনির্দিষ্টভাবে একটি ছোট পরিসরে সীমাবদ্ধ না থেকে সারা দেশব্যাপী ছড়িয়ে যেতে পারে। এর মাধ্যমেই আশা করি যে সবুজ অর্থনীতির বিকাশ হবে, সার্কুলার ইকোনমি নিশ্চিত হবে এবং ক্লাইমেট চেঞ্জেও আমরা অনেক বড় অবদান রাখতে পারবো। আমরাও আশা করছি আসলে সরকার প্রায়োরিটি সেক্টর হিসেবে ট্যুরিজমকে নিয়ে আসবে এবং আসলে সবুজ অর্থনীতির বিকাশ এবং টেকসই বাংলাদেশ ধরে রাখতে গেলে সেখানে আসলে এই সবুজ পর্যটনের আসলে ভূমিকা অনেক বেশি এবং সেটি প্রায়োরিটি সেক্টর হিসেবে যে রূপরেখা সেটি আসলে এই মুহূর্তে প্রয়োজন। পলিসি লেভেলে আসলে অনেক কিছু পরিবর্তন করতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, বাংলাদেশকে ধন্যবাদ। দর্শক, এই ছিল আজকের মতো ঢাকা ব্যাংক বিজনেস মিরর অনুষ্ঠান। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।